আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন এবং মাইনরের সম্পর্কে নতুন একটা তোমাদের সাহিত্যের ইতিহাস এবং নতুন সিলেবাসের যেটা শিল্প সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে সেটা বিদ্যাপতি সম্পর্কে দ্বিতীয় একটি পাঠ পড়াবো। দেখো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এর আগে বিদ্যাপতি সম্পর্কে অগ্না বিদ্যাপতির কাহিনী সম্পর্কে একটা গল্প বলেছি। আজকে বিদ্যাপতি সম্পর্কে কিছু বলবো পুঙ্খানুপুঙ্খ, যেগুলো শর্ট কোশ্চেন হয় সেই মারফত আমি কিছু তোমাদের তথ্য আলোচনা করছি। ঠিক আছে, যেগুলি মনজ্ঞ আলোচনা। দেখো, দীনেশচন্দ্র সেন বিদ্যাপতি সম্পর্কে বলেছিলেন, বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলাইয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছি। এই যে কথাটি দীনেশচন্দ্র সেন বলেছিলেন বিদ্যাপতি সম্পর্কে, সত্যি বিদ্যাপতি বড় আশ্চর্যের কথা, তিনি বাঙালি নন, তিনি মিথিলার কবি, কিন্তু তিনি একটি পংক্তি বাংলায় রচনা না করেও তিনি বাঙালির হৃদয় দরবারে স্থান লাভ করেছেন। এটাই হচ্ছে বিদ্যাপতির সবচেয়ে বড় পাওনা। তিনি চৈতন্যদেবের পূর্বে গোপীভাব সম্পর্কে প্রথম আয়ত্ত করেন এবং বৈষ্ণব পদাবলী সম্পর্কে লিখতে শুরু করেন। কার অনুরোধে? রাজা মিথিলারাজ শিব সিংহের অনুরোধে। বিদ্যাপতি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেগুলো সম্পূর্ণ ধোঁয়াশা ভিত্তিক, তবু কিছু তথ্য যখন পাওয়া গিয়েছে সেটা সম্পর্কে বিদ্যাপতি সম্পর্কে প্রথম ধারণাটি দেন, তার নাম হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি বিহারের দ্বারভাঙ্গায় সেখানে গিয়ে পরিভ্রমণকালে বিদ্যাপতি সম্পর্কে প্রথম তথ্য দেন 1282 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের বঙ্গদর্শনের বিদ্যাপতি প্রবন্ধী রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। সেখানে দেখা যায় বিদ্যাপতি বাঙালি নন, তিনি বাইরের কবি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বাইরের কবি, তিনি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি সময়কালটা সম্পর্কে দেখো, বিদ্যাপতির জন্মকাল, জন্ম সময়। বিদ্যাপতি গণপতির ঘরে, পিতার নাম গণপতি, বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসাল সম্পর্কে আনুমানিক সময়কাল সম্পর্কে ধরা হয় যে তিনি 1400 শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে 1500 শতাব্দীর প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ পর্যন্ত জীবিত ছিলেন বলে এইটাই তার জন্ম সম্পর্কে ধরা হয়। কবির উপাধি কি ছিল? উপাধি বলে পয়েন্ট করবে, উপাধি ছিল ঠাকুর। কোনো কোনো জায়গায় ঠক্কর বলে কথাটা পায়। এবং তার সম্পর্কে বিভিন্ন রকম উপাধি সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলেছেন। যেমন কি, এগুলি শর্ট কোশ্চেনে খুব পড়ে। তার একটি বইয়ের নাম, রচনার নাম, সেটার নাম হচ্ছে কীর্তিলতা। লতা, কীর্তি পতাকা, কীর্তিলতা বলে তার একটি গ্রন্থ, যেখানে কবি নিজেকে খেলন কবি বা খেলোরে কবি বলে নিজেকে অভিধায় ভূষিত করেছেন। কোনো কোনো জায়গায় পাওয়া যায় কবি সার্বভৌম, অভিনব জয়দেব, মৈথিল কোকিল, এইসবগুলোই কবির উপাধি। অভিনব জয়দেব কেন বলা হয় কবিকে? অভিনব জয়দেব বলেছেন কবি শিবসিংহ, যার পৃষ্ঠপোষকতায় তিনি সংস্কৃত পণ্ডিত শিবসিংহের সভাকবিতে মিথিলারাজ শিবসিংহের সভাকবি হিসেবে নিয়োজিত হন কবি। এই সহজ সরল ব্রাহ্মণ পরিবারের ছেলেটি, তাকে অভিনব জয়দেব কেন বলা হয়? আমি পূর্বেই একটি ভিডিওতে বলেছি যে চৈতন্যদেব বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী এবং
গীতগোবিন্দ, জয়দেবের গীতগোবিন্দ এবং শ্রীকৃষ্ণ কর্ণামৃত এবং রামানন্দের নাট্যগীতি সম্পর্কে নিয়মিত শ্রবণ করতেন। এই নিয়মিত শ্রবণ করার জন্য তিনি জয়দেবের যে কান্তকবির গীতগোবিন্দ রচনা, সেই গীতগোবিন্দের অনেকটা প্রভাব বিদ্যাপতির রচনার মধ্যে পড়েছিল বলে কবিকে রাজা শিবসিংহ অভিনব জয়দেব বলেছেন। বিশেষ করে তার রাধা চরিত্র নির্মাণে জয়দেবের গীতগোবিন্দের প্রভাবটি বিশেষভাবে উল্লেখিত। দ্বিতীয় দেখো, তাকে মৈথিল কোকিল বলা হয়। মৈথিল কোকিল কেন বলা হয়? বলেছেন কে? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, যিনি বিদ্যাপতি সম্পর্কে প্রকৃত তথ্য উদ্ঘাটন করেছিলেন। কেন? তিনি মৈথিল ভাষায়, মিথিলার ভাষায় যেভাবে তিনি ভাষা রচনা করেছেন, সহজ সরলভাবে প্রত্যেক পাঠকের হৃদয়কে যেন কেড়ে নিয়েছে। মিথিলা ভাষায় এই সমস্ত কবিতায় যেহেতু তিনি লিখলেন, যেহেতু তিনি মিথিলার কবি, তাই তার নাম মৈথিল কোকিল বলেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তারপরে দেখো, কিছু কিছু তার রচনা সম্পর্কে বলি। রচনাগুলির মধ্যে তার প্রথম রচনা রাজা, তিনি এটা বিশেষভাবে মনে রাখবে যে দেবসিংহের অনুরোধে তিনি তার রচনাবলীগুলি লিখতে শুরু করেন। রাজা দেবসিংহের অনুরোধে বা পৃষ্ঠপোষকতায় দেবসিংহের অনুরোধে তার প্রথম রচনা ভূ পরিক্রমা, এবং শেষ রচনা সেটা হচ্ছে ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় দুর্গা ভক্তি তরঙ্গিনী, যেখানে দেবী দুর্গার রূপ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। সেখানে একটা পাবে যে কনক ভূধর শিখরবাসিনী, এই পদটা পাবে তার দুর্গা ভক্তি তরঙ্গিনীতে। ভূপরিক্রমা, এবার এই রচনাবলীর মধ্যে তার অন্যান্য রচনার মধ্যে আরও ছিল। দেখো, আমি বলে দিচ্ছি পৃষ্ঠপোষকে কার পৃষ্ঠপোষকতায় কোন রাজা এবং রাজার রচনাবলীগুলি। একধারে রচনাবলী থাকবে, একদিকে পৃষ্ঠপোষকতাগুলি। তোমরা দেখো, দেবসিংহের অনুরোধে ভূপরিক্রমা, রচনাবলীর নাম ভূপরিক্রমা, আনুমানিক 1400 খ্রিস্টাব্দ। কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা, আনুমানিক 1410 থেকে 14। তারপরে দেখো, শিব সিংহের অনুরোধে কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, আনুমানিক 1400 থেকে 1410 থেকে 14 শতাব্দী। তোমার পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় লিখনাবলী, আনুমানিক 1418। পদ্মসিংহ ও বিশ্বদেবীর পৃষ্ঠপোষকতায় শৈব সর্বস্বহার ও গঙ্গা বাক্যাবলী, আনুমানিক 1430 থেকে 40 বঙ্গাব্দ। নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায় রচনাবলীর নাম দান বাক্যাবলী ও বিভাগসার, আনুমানিক 1440 থেকে 60। ভৈরব সিংহের অনুরোধে কবির শেষ রচনাবলী দুর্গা ভক্তি তরঙ্গিনী, আনুমানিক 1440 থেকে 60 শতাব্দীর মধ্যে। এছাড়া তিনি একটি আত্মজীবনীমূলক একটি রচনা, সেটার নাম হচ্ছে বিভাগসার, খুব পরীক্ষায় পড়ে। এবং তার যে পদাবলী, রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনী, সেই পদাবলীর নাম মহাজনী পদাবলী। এবং তার প্রকাশ করেন, এই মহাজনী পদাবলীর প্রকাশ করেন জগৎবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে। বিশেষভাবে মনে রাখবে তার আত্মজীবনীর নাম বিভাগসার। প্রথম তিনি ভোগীশ্বর রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। দেখো, এইটা হচ্ছে বিদ্যাপতির সম্পর্কে রচনাবলী। এবার দেখো, বিদ্যাপতির সম্পর্কে এই পর্যন্ত তোমার রচনাবলী পর্যন্ত দিলাম। এবার বিদ্যাপতির পরবর্তী অংশটা অন্য আর একটি পার্টে, তৃতীয় পার্টে দিব।